বহুল প্রতীক্ষার পরে পবন কল্যাণ, শ্রীলীলা ও রাশি খান্না অভিনীত উস্তাদ ভগৎ সিং মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় সিএম অফিস। সেখানে কয়েকজন পুলিশ বলাবলি করতে থাকে যে আজকে সিএম এর শপথ গ্রহণ। তো সবকিছু ঠিকঠাকভাবেই এনশিওর করতে থাকে ওরা। তার পরপরই দেখা যায় সেখানে কিছু এজেন্ট মানুষদেরকে মারতে শুরু করে। বন্দুকে সাইলেন্সার লাগিয়ে তারা এমনভাবে মানুষ মারছিল যেন অন্য কেউ টের না পায়। এই বিল্ডিংয়ে থাকা অনেকজনকেই মেরে ফেলে ওরা। কেন এখানে এমনটা করা হচ্ছে সেটা বুঝতে হলে আমাদেরকে যেতে হবে কয়েক বছর পেছনে। দেখা যায় প্রত্যন্ত অঞ্চলের একটা গ্রামের স্কুলে নতুন একজন হেডমাস্টার আসে। তারপর তিনি গ্রামে এসে লোকজনকে তাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে বলেন, কিন্তু কেউই তার বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে চায় না, তাদের সাথে কাজ করাতে চায়। তারপর ওদের ছেলেদেরকে স্কুলে পাঠানোর জন্য হেডমাস্টার নিজের পকেটের টাকা ওদেরকে দিতে চান প্রত্যেক দিন। এরপর গিয়ে গ্রামবাসী রাজি হয়। সেদিন বিকেলবেলাতেই দেখা যায় জঙ্গলের মধ্যে কয়েকজন মানুষ মিলে একটা জঙ্গলি হাতি শিকার করছিল। হেডমাস্টার আবার ওই সময়ই ওই দিক দিয়েই যাচ্ছিল। তখন তিনি এসে ঠেকানোর চেষ্টা করলেও পারেন না। তারা হেডমাস্টারের কোনো কথা তোয়াক্কাই করে না। কিছুক্ষণের মধ্যেই সেখানে পিচ্ছে একটা ছেলে চলে আসে। ওর হাতে ছিল একটা তীরধনুক। সেটা দিয়েই ওই খারাপ মানুষদেরকে এক এক করে মারতে থাকে সেই ছেলেটা। চোখের পলকেই সেখানে থাকা সবাইকেই মেরে হাতিটাকে বাঁচিয়ে নেয়। তখন হেডমাস্টার গিয়ে ওকে ধন্যবাদ জানায়। পরদিন সকালবেলাতেই সেই ছেলেটা স্কুলে ভর্তি হওয়ার জন্য চলে আসে, কারণ হেডমাস্টার ওকে কনফারেন্স করেছিল। সবাই ওকে চেন্নাইয়া বলে ডাকে। ওর বাবা মার কোনো খোঁজ খবর নেই। মা জন্ম দেওয়ার পরপরই মারা গেছে, আর বাবা যে কোথায় গেছে এটা কেউ বলতে পারে না। তখন হেডমাস্টারই ওর গার্ডিয়ান হবে বলে জানায়, আর ওকে স্কুলে ভর্তি করিয়ে নেয়। এই স্কুলটাতে আবার প্রত্যেক বেলাতেই খাবার দেওয়া হতো। এর জন্য প্রত্যেকটা বাচ্চাই স্কুলে আসতো প্রত্যেক দিনই। আর খাবার পরিবেশন করতো এক মহিলা। একদিন সকালবেলাতে চেন্নাইয়ের নামে লালিশ করে এক ওয়ার্ডেন। সে নাকি ওয়ার্ডেনকে মেরেছে। কেন সেই কাজটা করেছে এটা জিজ্ঞেস করে হেডমাস্টার। তখন চেন্নাইয়া বলে, গতকাল যখন আন্টি রান্না করছিল তখন গিয়ে ওয়ার্ডেন অযথাই ওনাকে মেরেছিল। এটা তো একদমই ঠিক নয়, এর জন্যই আমি ওকে মেরেছি। ওর কথার সত্যতা যাচাই করার পরে হেডমাস্টার খানিকটা খুশি হয়, আর ওয়ার্ডেনকে এটা ওটা বলে ছেড়ে দেয়। রান্না করা মহিলাটা ওর উপরে অনেক খুশি হয় আর ওকে দোয়াও করে। তারপর সেখান থেকে ওরা তিনজনে হেঁটে হেঁটে যাচ্ছিল জঙ্গলের রাস্তা ধরে। তখন হেডমাস্টার চেন্নাইয়াকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার কোন লিডারকে সবচাইতে বেশি পছন্দ? চেন্নাইয়া তখন জানায় ভগৎ সিং। হেডমাস্টার বলে, গান্ধীজি কেন নয়? চেন্নাইয়া বলে, গান্ধীজিকে অবশ্যই আমি অনেক রেসপেক্ট করি, কিন্তু আমার হিরো হচ্ছে ভগৎ সিং। এটা শুনে হেডমাস্টার বলে, আচ্ছা তোমার নাম তো চেন্নাইয়া তাই না? আমার কাছে এই নামটা একদমই ঠিক মনে হচ্ছে না, আজ থেকে তোমার নাম ভগৎ সিং। চেন্নাইয়া তখন জানায়, স্যার আমার বাবা আমাকে ওস্তাদ বলে ডাকতো। তখন ছাড় বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার পুরো নাম হবে আজ থেকে ওস্তাদ ভগৎ সিং। এটা শুনে তো খুব খুশি হয়ে যায় সে এবং সেখান থেকে দৌড় লাগায়। এরপর কেটে যায় কিছুদিন। হঠাৎ করে এক সকালবেলাতে ভগৎ সিং এসে মাস্টারকে একটা পত্রিকা দেখিয়ে জানায়, আপনি গোটা রাজ্যের মধ্যে সেরা শিক্ষক হয়েছেন স্যার। তারপর দেখা যায় ওদের গ্রামে স্বয়ং সিএমও চলে আসে। হেডমাস্টার মনে করেছিল হয়তোবা তাকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য এসেছেন তিনি, কিন্তু আসলে সিএম এখানে এসেছিল হেডমাস্টারকে তার পার্টিতে জয়েন করানোর জন্য। হেডমাস্টার তখন বলে, এগুলো পলিটিক্স সম্পর্কে আমি তেমন একটা জানি না স্যার, আমাকে দিয়ে মনে হয় না এগুলো পসিবল হবে। তখন সিএম বলে, তোমার ওপরে কোনো প্রেশার নেই, তুমি চিন্তা ভাবনা করে তারপরে তোমার ডিসিশনটা জানিও। কিছুদিন যাওয়ার পরে হেডমাস্টার ডিসাইড করে যে সে পলিটিক্সে জয়েন করবে। এই নিউজটাতে মন খারাপ করে ভগৎ সিং, কারণ হেডমাস্টার তাদেরকে ছেড়ে চলে যাবে। তখন তিনি জানায়, আমি তো খুব একটা দূরে যাচ্ছি না, আর তুই আমাকে কথা দে যে তোকে আমি যখনই ডাকবো তুই চলে আসবি আমার কাছে। এটা বলেই চলে যায় হেডমাস্টার। এরপর কেটে যায় অনেক বছর। দেখা যায় সিএম একটা বিয়ের অনুষ্ঠানে আসে। সেখানে আচমকাই ওদের উপরে অ্যাটাক হয়। অনেক বাজে অবস্থা হয়ে যায় সিএম এর। ওনাকে আইসিইউতে ভর্তি করা হয়। এ কারণে পার্টির সিনিয়র আরেকজন মেম্বারকে সিএম এর দায়িত্ব দেওয়া হয়। ইনি হলেন এখনকার ভারপ্রাপ্ত সিএম। এখান থেকে মিটিং শেষ করে গাড়ি নিয়ে যখন তিনি যাচ্ছিলেন, ঠিক তখনই ওনার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়। মারা যায় নতুন হওয়া ভারপ্রাপ্ত সিএম। ওনার শেষ কার্য সম্পন্ন করার জায়গায় অনেক মানুষ সমবেত হয়। সেখানে নাল্লা নাগাপ্পাও চলে আসে। ওকে দেখে কেমন যেন একটা খারাপ ভাইব আসছিল। দেখে মনে হচ্ছিল যেন পিওর ইভিল। সে গিয়েই পার্টি প্রধানকে থ্রেট দিতে শুরু করে। বলে, প্রথম সিএম বিয়ে বাড়িতে মারা গিয়েছিল, দ্বিতীয় সিএম অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এগুলো সবই হচ্ছে আমার কাজ, কারণ আমি হব নেক্সট সিএম। এবার যদি তুই ভুল করিস তাহলে তোকেও মরতে হবে ওদের মতোই। এই কথাগুলো শুনে অনেক ভয় পেয়ে যায় তিনি এবং নাগাপ্পাকেই পরবর্তী সিএম ঘোষণা করে দেয়। কয়েকদিনের মধ্যেই নাগাপ্পার শপথ গ্রহণও সম্পন্ন হয়ে যায়। দেখা যায় সিএম হওয়ার পরেই এই নাগাপ্পার ছেলেটা পার্টি করছিল।
তখন ওর ফোনে একটা কল আসে। একটা ফরেস্ট অফিসার তাকে কল দিয়ে জঙ্গলে পার্টি করতে বলে। পরদিন সকালবেলাতেই ওরা বের হয়ে পড়ে সেই জায়গার উদ্দেশ্যে। সেখানে এসে পৌঁছলে সাথে সাথে ফরেস্ট অফিসার তো ওদের আদর যত্ন আপ্যায়ন দিয়ে ভরিয়ে ফেলে। কিছুক্ষণ পরে ফরেস্ট অফিসারটা আচমকা একটা খবর পেয়ে যায়। তারপর ওকে বলে, সিএম হচ্ছে আপনার বাবা, তাহলে পুলিশরা আপনার পকেটে থাকার কথা, কিন্তু খবর পেলাম আপনার নাকি 25 টন গঞ্জিকা ধরা পড়েছে, আর পাশের পুলিশ স্টেশনের সিআই সেটা তো ধরেছে। এই কথাটা শুনে অনেকটাই রাগান্বিত হয়ে যায় সিএম এর ছেলে, আর তার পুরো গ্যাং নিয়ে পুলিশ স্টেশনের উদ্দেশ্যে রওনা করে। এখানে দেখা যায় সেই সিআই এর বউ এবং মেয়ে এসেছিল তাকে খাবার দেওয়ার জন্য। ওরা কথাবার্তা বলতে থাকলে ঠিক সেই মুহূর্তেই সিএম এর ছেলে তার দলবল নিয়ে উপস্থিত হয়, আর ওদের সাথে বাজে ব্যবহার করতে শুরু করে। সিআই এর কাপড় চোপড় খুলে তাকে অপমান করতে থাকে। তারপর ওর বউয়ের দিকেও নজর দেয় আর কাপড় টানাটানি করতে শুরু করে। ঠিক ওই সময় একজন কনস্টেবল কল দেয় ওস্তাদকে। দেখা যায় জঙ্গলের মধ্যে গাড়ির উপরে দাঁড়িয়ে আছে ওস্তাদ ভগৎ সিং। এখানকার এইসব কথাবার্তা শোনার সাথে সাথেই গাড়িটা স্টার্ট করে এবং এই থানার উদ্দেশ্যে রওনা করে। এদিকে মহিলাটার মেয়ের সঙ্গেও বাজে ব্যবহার করা হচ্ছিল। ঠিক তখনই একজনের গায়ে একটা তীর এসে লাগে, মানে চলে এসেছে ভগৎ সিং। এখানে এসেই শুরু করে দেয় তাণ্ডব লীলা। এক এক করে মারতে থাকে ওদেরকে, চোখের পলকই ওদের সবাইকেই মেরে ফেলে। এখন শুধু জীবিত আছে সিএম এর ছেলে। তারপর ওকে অনেক করে ভয় দেখিয়ে ছেড়ে দেয়। পরদিন সকালবেলাতেই ওস্তাদের কাছে চলে আসে মিস্টার রাও। তিনি এসেই বলে, আমার এক বন্ধু বড় মাপের ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ওর বড় মেয়ের ওয়েডিং করার জন্য এই ফরেস্টেই আসবে। তারা একটা রিসর্ট বুক করেছে। ওদের একটা ছোট মেয়েও আছে। সেই মেয়েটা পুরো ফরেস্টটা এক্সপ্লোর করতে চায়। এখন ওস্তাদ, তোমার কাজ হচ্ছে সেই মেয়েটাকে এই পুরো ফরেস্টটা ঘুরিয়ে দেখানো আর ওকে সেফ রাখা। এই কথাটা শুনে প্রথমে তো ওস্তাদ না করে দেয়, কিন্তু মিস্টার রাও জানায়, তোমার না করার কোনো অপশনই নেই, তোমাকে এই কাজটা করতেই হবে, কারণ ওটা আমার খুব কাছের লোক। তখন হ্যাঁ, করতেই হয় ওস্তাদের। পরদিন সকালবেলাতেই সেই পরিবারটা চলে আসে ফরেস্টে। এখানে এসে ওস্তাদের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেয়, কেননা ওস্তাদই এখানে তাদের সেফটি দিবে। ওর ছোট মেয়ের নাম শ্লোকা, এরই দেখাশোনা করতে হবে ওস্তাদকে, আর বিয়ে হবে বড় মেয়েটার। শ্লোকার সাথে আবার দুজন ডাক্তারও এসেছিল, কারণ কিছুদিন আগে ওর ব্রেকআপ হয়েছে, এই জন্য তার মেন্টাল সাপোর্ট খুব প্রয়োজন। তবে এগুলো অযথাই মনে করছিল ওস্তাদ। দুইটা ডাক্তার মিলে শ্লোকাকে আজে বাজে সব কাজ করাচ্ছিল, যেগুলোর কোনো পয়েন্টই নেই। এই জন্য এইসব ব্যাপার স্যাপার নিয়ে সবসময়ই মজা নিতে থাকে ওস্তাদ, কারণ ওর কাছে এগুলো একদমই পয়েন্টলেস মনে হচ্ছিল। এদিকে দেখা যায় সিএম বারবারই তার ছেলে ভিকিকে কল দিয়েও কোনোভাবেই পাচ্ছিল না, ওর ফোনে ফোন ঢুকছিলই না। এই জন্য ওর পিএসকে দিয়ে ওই ফরেস্ট অফিসারকে কল লাগায়, কারণ শেষবার ভিকি ওই জঙ্গলেই গিয়েছিল। তখন সিএম অফিস থেকে ফোন পেয়েও উল্টাপাল্টা কথাবার্তা বলতে শুরু করে দেয় ফরেস্ট অফিসার, মানে সে জানেই না যে ভিকি আসলে কোথায়। এগুলোতে খুব চিন্তায় পড়ে যায় সিএম। এরপর কেটে যায় 2 দিন, তারপরেও ভিকির কোনো খোঁজখবরই পাওয়া যাচ্ছিল না। এবার আবারও কল দেয় সেই ফরেস্ট অফিসারকে। এখন সে বলে হয়তোবা নেটওয়ার্ক নেই ওর ফোনে, এর জন্যই কল ঢুকছে না। তখন ওরা কথাটা ধরে ফেলে আর বলে যে তাহলে তোমার ফোনে কেমনে ঢুকছে। তখন ফরেস্ট অফিসারটা বলে হয়তোবা বাজে কিছু ঘটে গেছে ভিকির সাথে, এর জন্য তাড়াতাড়ি এখানে বড় মাপের একটা ফোর্স পাঠান। তখন সিএম যোগাযোগ করে মিয়া ভাই নামের একজনের সাথে। সে বড় মাপের একজন গ্যাংস্টার, তাকে সব কিছু খুলে বলে এবং ওখানে গিয়ে ওর ছেলেকে বাঁচিয়ে আনার কথা জানায়। তখন মিয়া ভাই আবার কল দেয় বাগদাদিকে আর তাকে নিয়ে আসতে বলে। এত ছোট মোটো কাজে বাগদাদিও যাবে না, এর জন্য বাগদাদি আবার কল দেয় তার এক চেলাকে, তাকে সবকিছু বুঝিয়ে দিয়ে ভিকিকে নিয়ে আসতে বলে। এদিকে দেখা যায় ভিকিকে আটকে রেখেছিল ওস্তাদ, ওকে অবশ্য সময় সময় খাবার দিয়ে আসতো। ভিকিকে খোঁজার জন্য সেই গ্রামে আচমকাই চলে আসে পুলিশ, আর বিভিন্ন জায়গায় ওর খোঁজখবর নিতে থাকে। তবে ওদের সঙ্গে ওস্তাদের খুব ভালো সম্পর্ক ছিল, এজন্য এখানে তেমন একটা কোনো ঝামেলাই পড়তে হয় না ওস্তাদের। এক পর্যায়ে শ্লোকার যে কিভাবে ব্রেকআপ হয়েছিল এটা জানতে চায় ওস্তাদ। তখন শ্লোকা বলে, আমি গোপীকে ভালোবাসতাম, কিন্তু কিছুদিন পরে আমি বুঝতে পারি যে গোপী আমাকে নয় আমার ভাইকে ভালোবেসে ফেলেছিল। এই কথাটা শুনে তো হেসেই ফেলে ওস্তাদ, আর বলে তুমি ওই সব পাগল ছাগলের জন্য ডিপ্রেশনে পড়েছো, ওর তো মেন্টালি সমস্যা আছে, ওকে পাগলা গারোতে পাঠাতে হবে। তোমার মতো এত সুন্দর একটা মেয়েকে কোন ছেলেই বা পছন্দ করবে না, যে কেউই তোমাকে পছন্দ করবে আমি গ্যারান্টি দিলাম। ওস্তাদের মুখে এই কথাগুলো শুনে অনেক ভালোই লাগছিল শ্লোকার, আর ওস্তাদের ওপর ওর ফিলিংস জন্মাতে থাকে। এভাবেই কাটতে থাকে ওর সময়। এখন শ্লোকা সবসময় ওস্তাদকে ফলো করত, ওস্তাদ যেখানেই যেত শ্লোকা সেখানেই ওকে ফলো করে যেত, একদম পুরো আঠালের মতো ওর পিছনে লেগেছিল। পরদিন সকালবেলাতেই দেখা যায় মিয়া ভাই যে গ্যাংটাকে বলেছিল তারা চলে আসে জঙ্গলে, আর সেই ফরেস্ট অফিসারকে ঘুরে ফেলে। ওকে জিজ্ঞাসাবাদ করতে থাকে ভিকির সম্পর্কে। তখন সেই ফরেস্ট অফিসার সবকিছু ওকে খুলে বলে যে ভিকির অনেক গঞ্জিকা আটকে ছিল এক সিআই, আর সেখানেই গিয়েছিল ভিকি সেগুলো আনার জন্য।
তারপর থেকে ওর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তারপর ওরা সবাই মিলে সেই ফরেস্ট অফিসারকে ধরে নিয়ে চলে আসে সেই সিআইয়ের বাড়িতে। সেখানে এসে জানতে পারে যে কি হয়েছিল ভিকির সাথে। আসলে ওকে ওস্তাদ ধরে নিয়ে গিয়েছিল। এইটা শুনে তো চমকে ওঠে সেই ফরেস্ট অফিসার। তারপর ওরা একটা বুদ্ধি করে শ্লোকাকে ধরার জন্য যায় এবং ওকে ধরেও ফেলে, কারণ তারা খুব ভালো করেই জানতো যে শ্লোকাকে যদি তারা ধরে নিয়ে যায় তাহলে ওস্তাদকে ধরতে কোনো ব্যাপারই হবে না। কিছুক্ষণের মধ্যে এই খবরটা পেয়ে যায় ওস্তাদ। ওকে শ্লোকার বাবা মা গিয়েই খবরটা দিয়েছিল। তখন ওস্তাদ স্যারেন্ডার করে। ওকে ধরে নিয়ে ভিকিরা চলে আসে বিশাল একটা মেনশনে। তারপর মিয়া ভাইকে কল লাগায় ভিকি আর বলতে থাকে যে আমার সাথে এতটা বাজে ব্যবহার করেছে তার জান না নেওয়া পর্যন্ত আমি শান্ত হব না। এই কথাটা শুনে মিয়া ভাই বলে, ঠিক আছে তুমি যা ইচ্ছা করতে পারো, কিন্তু যাকে তুমি মারবে বা যার এত বড় সাহস হয়েছে তোমার সাথে এমনটা করার, তার ফেসটা আমি একবার দেখতে চাই। তখন ভিকি ওস্তাদের মাথার কাপড়টা সরায়। এটা দেখে তো ভয়ে কেঁপে ওঠে মিয়া ভাই আর অনেক করে ক্ষমা চাইতে থাকে ওস্তাদ ভগৎ সিং এর কাছ থেকে। সে বারবারই বলছিল যে ভুল হয়ে গেছে ভাই, এমন আর কখনো হবে না, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। মিয়া ভাইকে এরকম ক্ষমা চাইতে দেখে সবাই তো অবাক। ওরা কিছুই বুঝে উঠতে পারছিল না যে মিয়া ভাই এতটা ভয় কেন পাইছে। আর ওদিকে মিয়া ভাই তো ক্ষমা চেয়েই যাচ্ছিল, সাথে ওর ছেলেদেরকেও ছেড়ে দিতে বলছিল। কিন্তু এইগুলো কোনোভাবে হজম করতে পারছিল না ভিকি। আর সে অনেক রাগান্বিত হয়ে একটা শটগান নিয়ে ওস্তাদকে মারার জন্য যায়। তখনই পেছন থেকে ওর মাথায় বাড়ি মারে ফরেস্ট অফিসারটা। তারপর গিয়ে ওস্তাদের দড়িটা খুলে দেয়। আসলে এতদিন সে পাগল সেজেছিল, কিন্তু তার আসল পরিচয় সে অবসরপ্রাপ্ত ফরেস্ট অফিসার। এটা অন্য কেউ জানতো না এখানকার, এজন্য সবাই তো অবাক। ওর নাম রেঞ্জার। সে তখন বলতে থাকে, তোরা কি মনে করেছিলি ভিকিকে বাঁচাতে তোরা এখানে এসেছিস? না, তোদেরকে এখানে আনা হয়েছে আর সেটা করেছে বস। এর পরপরই শুরু হয়ে যায় ওস্তাদের তাণ্ডব লীলা। সবাইকেই এক এক করে মারতে থাকে, যেন সে রিয়েল লাইফ না কোনো গেমের মধ্যে মানুষ মারছিল। চোখের পলকেই সেখানকার সবাইকেই মেরে ফেলে। এখন বাকি শুধু ভিকি আর মিয়া ভাইয়ের সেই লোকটা। তখন ওকে বলতে থাকে, আমি তো ভেবেছিলাম তোর ভাই বাগদাদি আসবে, কিন্তু তুই এসেছিস। কোনো সমস্যা নেই, তোর ভাইও এখানে ঠিকই চলে আসবে, তারপর আমার হাতে মারা পড়বে। এরপরে ওদের দুজনকে চেয়ারের সাথে বেঁধে ফেলে। আর এদিকে শ্লোকাকে নিয়ে চলে আসে সেই ফরেস্ট অফিসার একটা জায়গাতে আর বলতে থাকে পেছনের একটা কাহিনী। দেখা যায় একটা পুজোর মধ্যে চলে আসে কিছু গুন্ডা পান্ডার, সেখানে থাকা পণ্ডিতদেরকে মারতে শুরু করে। ওরা অনেক করে কাকুতি মিনতি করছিল, কিন্তু কাউকেই ছাড় দিচ্ছিল না গুন্ডা পান্ডারা। কিছুক্ষণের মধ্যেই সেখানে এন্ট্রি নেয় ওস্তাদ ভগৎ সিং। সে আসলে বড় মাপের একজন পুলিশ অফিসার। এখানে এসেই শুরু করে দেয় তাণ্ডব লীলা। এতগুলো মানুষও যেন ওর কাছে কিছুই না। সবাইকেই কুত্তা মারা মারতে থাকে ওস্তাদ ভগৎ সিং। চোখের পলকেই সবাইকেই শেষ করে ফেলে। ওদের অবশ্য যে লিডার ছিল ওকে ধরাশায়ী করে নিজের পায়ের নিচে দাবায় ওস্তাদ। তারপর জিজ্ঞেস করে, তোরা এখানে কেন এসেছিস, তোদের রিজন কি, আর কেই বা তোদেরকে এখানে পাঠিয়েছে? তখন জানের ভয়ে সে বলতে থাকে, নাগাপাল্লা আমাদেরকে এখানে পাঠিয়েছে। তার ছেলেকে এমএলএর টিকিট দেওয়া হয়নি, এর জন্য একটা ঝামেলা তৈরি করতে বলেছিল। এই কথাটা শোনার পর থেকেই নাল্লা নাগাপ্পার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল ওস্তাদ। কিছুক্ষণের মধ্যেই ওস্তাদ নাল্লা নাগাপ্পার বাড়িতে চলে আসে। এসে ওকে অনেক করে ভয় দেখাতে থাকে। কিন্তু নাল্লা নাগাপ্পাও তো একদম কম নয়, সেও অনেক কথা শুনিয়ে দেয় ওস্তাদকে। ওস্তাদ যখন চলে যাচ্ছিল তখন বলে, তুই কোনোদিনও সিএম হতে পারবি না, আর তোর ছেলেকেও কখনো তুই এমএলএ বানাতে পারবি না। যদি এর পরে কোনো ঝামেলা তুই করেছিস তাহলে তোর জম মানে আমি চলে আসব। এটা বলেই সেখান থেকে চলে যায় ওস্তাদ ভগৎ সিং। তার পরপরই ওস্তাদ চলে আসে প্রথম সিএম এর সাথে দেখা করার জন্য। আসলে ইনি হচ্ছেন সেই হেডমাস্টার যার জন্য আজকে ওস্তাদ এত দূর আসতে পেরেছিল। এখানে এসেই ওনাকে বলে, আপনার কিন্তু একটু কেয়ারফুল থাকা উচিত, আর পাবলিক গ্যাদারিং থেকে আপনার একটু দূরে দূরে থাকা উচিত। আর যদি জানো তাহলে সিকিউরিটি একটু বাড়িয়ে দিবেন, কারণ আমার মনে হয় না নাগাপ্পা এত সহজে মানবে। তখন হেডমাস্টার জানায়, একদমই তুই চিন্তা করিস না, ওপরে আমার ভগবান আছে আর নিচে তো তুই আছিসই, আমি জানি আমার কিচ্ছু হবে না। এদিকে দেখা যায় নাল্লা নাগাপ্পার বড় ছেলের নাম সিনু। বাবাকে ধমকানোর কারণে সে অনেকটাই রাগান্বিত হয়ে চলে আসে থানায় আর বলতে থাকে, কার এত বড় সাহস আমার বাবাকে থ্রেট দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে ওস্তাদ আর বলে যে আমি থ্রেট দিয়েছি তোর বাবাকে। তখন সিনুকে ওস্তাদকে এটা ওটা বলতে থাকে আর ধমকাতেও থাকে, তোর এত বড় সাহস, তুই আমার বাবাকে গিয়ে ধমকে এসেছিস, তোকে কিন্তু আমি এই দুনিয়া থেকেই উঠিয়ে ফেলবো। তবে সব ছোট মোটো মানুষের কথাতে একদমই ভয় পায় না ওস্তাদ, এজন্য ওকে পিটাতে শুরু করে দেয়। ওর সাথে যারা এসেছিল তাদের সবাইকেই বেধম পিটনা দেয় ওস্তাদ ভগৎ সিং। তারপর ওদেরকে শায়েস্তা করে সেখান থেকে চলে আসে বাড়িতে। কিছুক্ষণের মধ্যেই ওর বাড়িতে চলে আসে সেই মহিলাটা যিনি একসময় ওস্তাদের স্কুলে খাবার রান্না করতেন। ওর সঙ্গে ছিল অনেকগুলো বাচ্চা। আসলে এদেরই এখন দেখাশোনা করতে উনি। ওরা সবাই মিলে অনেক মজমাস্তি করে। কিছুক্ষণ পরেই ওস্তাদের ফোনে একটা কল আসে। মুজিব নামের একজন ওকে ফোন দিয়ে জানায়,
আমাদের এলাকাতে কয়েক বছর পর একটু ঝামেলা হতে চলেছে মনে হচ্ছে। মিয়া ভাইয়ের বাড়িতে অনেকগুলো অচেনা চেহারা দেখা যাচ্ছে, হয়তোবা তারা বড় রকমের কিছু একটা করতে যাচ্ছে। তবে ওদের মধ্যে আমি একজনকে চিনে ফেলেছি, ওনার নাম আজমল রহিম। এটা শুনে কেন জানি ওস্তাদের মাথাটা নষ্ট হয়ে যায়। আসলে আজমল রহিম এমন একজন লোক যে ছোটবেলা থেকেই বিভিন্ন খারাপ কাজ করে বেড়াতো। মানুষ বলে যে যদি কোনো ছেলেকে ছোটবেলাতে ব্রেন ওয়াশ করা হয় তাহলে বড় হয়ে সে খারাপ হয়, কিন্তু আজমলকে কেউ ব্রেন ওয়াশ করেনি, সেই আরও অন্য মানুষদেরকে ব্রেন ওয়াশ করে বেড়াতো। বলাই যায় একদম পিওর ইভিল। তার পরপরই ওস্তাদ চলে আসে সেই এলাকায়। তখন মুজিব তাকে দেখিয়ে দেয় যে কোথায় যেতে হবে ওনাকে। এই জায়গাতে দেখা যায় অনেক মানুষ একসঙ্গে জমায়েত হয়েছিল, আর ওদের মধ্যমণি হিসেবে বসেছিল মিয়া ভাই। আজমলেরও স্থান হয়েছিল সেখানেই। এখানে থাকা সবাইকে পার করে ওস্তাদ চলে আসে সামনে, তারপর মিয়া ভাইয়ের সাথে কথা বলে। ওখানে গিয়েই ওস্তাদ বলে, আমার আজমলকে প্রয়োজন। এই কথাটা শুনে ওরা তো ফানি ভাবে না এবং হাসতে শুরু করে দেয়। তখন ওস্তাদ অনেক রাগান্বিত হয়ে বলে, তুমি যদি ভালোভাবে ওকে না দাও তাহলে কিন্তু আমি টানতে টানতে এখান থেকে ওকে নিয়ে যাব। এই কথাটা শুনে আবার অনেকটাই রেগে যায় মিয়া ভাই, আর বলে, আজমল আমার গেস্ট, তুই এখান থেকে ওকে কোনোভাবেই নিতে পারবি না, আর যদি নিতে হয় তাহলে আমার লাশের উপর দিয়ে নিতে হবে। এই কথাটা শুনে আবার অনেকটাই রাগান্বিত হয়ে যায় ওস্তাদ, আর শুরু করে দেয় তাণ্ডব লীলা। সবাইকেই এক এক করে মারতে থাকে। তারপর চলে আসে মিয়া ভাইয়ের কাছে, আর ওর কাঁধে আর পেটে একটা করে গুলি করে এবং গিয়ে বসে ওনার পাশেই। তখন বলতে থাকে, এখন কেমন লাগছে মিয়া ভাই? ব্যথা হচ্ছে? কোনো সমস্যা নেই, তোমার হার্ট থেকে একটু দূরেই আমি গুলিটা করেছি, তুমি এখনো 20 মিনিট পর্যন্ত বাঁচতে পারবা, তো তাড়াতাড়ি করে হাসপাতালে চলে দাও, এখানে কনফ্লিক্ট করার কোনো প্রয়োজন নেই। এটা বলেই সেখান থেকে আজমলকে টানতে টানতে নিয়ে যেতে থাকে ওস্তাদ। ওকে কেউ কিছু বলার সাহসটুকুও পায় না। তারপর আজমলকে ধরে নিয়ে এনে লকআপে ভরে ফেলে। এদিকে মিয়া ভাইকে নিয়ে আনা হয় হাসপাতালে। ওর অপারেশন করে ওকে বাঁচিয়ে এনে তোলা হয়। কিছুক্ষণের মধ্যেই নাগাপ্পা কল দেয় ওকে। তখন ওনাকে সবকিছু খুলে বলে মিয়া ভাই। এই ব্যাপারটাতে অনেকটাই রাগান্বিত হয়ে যায় নাগাপ্পা। তারপর কল দেয় শিবা এবং কাশি নামের 2 ভাইকে। আসলে ওরাই নাগাপ্পার সবকিছু দেখাশোনা করতো যেগুলো ইল্লিগেল। এই 2 ভাইয়ের ব্যাপারে আবার ইন্টেল চলে আসে ওস্তাদের কাছেও। কিছুক্ষণের মধ্যেই ওস্তাদের কাছে একটা কল আসে। ওর এক ইনফরমার জানায় যে কাশিকে দেখা গিয়েছে একটা জায়গায়। এটা শোনা মাত্রই ওস্তাদ ওদেরকে অর্ডার দিয়ে দেয় কাশিকে মারার জন্য। সাথে সাথে ওরা অনেকে মিলেই কাশির ওপরে গোলাগুলি করতে থাকে। ওর সাথে যে কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছিল না কাশি, আর দৌড়াতে দৌড়াতে একটা মহিলা হোস্টেলের মধ্যে গিয়ে ঢুকে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে ওস্তাদ তার দলবল নিয়ে। মহিলা হোস্টেলের মধ্যে কাশি ঢুকে পড়াতে অনেকটাই চিন্তিত হয়ে পড়ে ওস্তাদ। তারপর যায় ভেতরে কাশিকে খোঁজার জন্য, আর বিভিন্ন মেয়েদেরকে বলতে থাকে তারা যেন কোনোভাবেই রুম থেকে বের না হয়। এরকম করতে করতে একটা মেয়ের রুমে গিয়ে দরজায় নক করে ওস্তাদ। মেয়েটার নাম লীলা। ওখানে গিয়েই ওস্তাদ ওকে বলে, একটা ক্রিমিনাল এই এরিয়ার মধ্যে ঢুকে পড়েছে, হয়তোবা তোমাদের হোস্টেলে এসেছে, তো যদি কাউকে দেখে তোমার সন্দেহ হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানিও। তারপর দরজাটা বন্ধ করতে বলেই চলে যায় ওস্তাদ। দেখা যায় ওই রুমের মধ্যেই ছিল কাশি। লীলার এক বান্ধবীর গলায় ছুরি ধরেছিল। এর জন্য লীলা কিছুই বলতে পারেননি ওস্তাদকে, তবে সে প্রচণ্ড পরিমাণে ঘাবড়েছিল। এই ব্যাপারটা আবার বুঝতে পারে ওস্তাদ, আর আবারও ফিরে আসে আর লীলাকে বলে, তুমি আমার নাম্বারটা নিয়ে নাও, যদি সন্দেহজনক কাউকে তুমি দেখতে পাও তাহলে আমাকে একটা কল দিও। তারপর নাম্বারটা বলে ওস্তাদ। ওর নাম্বারটা পাওয়ার সাথে সাথেই লীলা ওকে একটা টেক্সট করে যে অপরাধীটা এই রুমের মধ্যে আছে। এরপর ওস্তাদ এমন একটা ভাব করে যেন সে চলে গেছে। এটা বুঝতে পেরে কাশি সেখান থেকে মেয়েটার গলার ছুরি ধরেই বাইরে বের হতে থাকে। ঠিক তখনই সেখানে আবারও ওস্তাদ চলে আসে আর গুলি করে কাশির বুকে। এই ব্যাপারটা দেখে একদমই ঘাবড়ে যায় লীলা। ওর চোখের সামনেই কি একটা ফায়ারিং হয়ে গেল। তারপর কাশিকে ধরে নিয়ে যাওয়ার সময় ওস্তাদে ধন্যবাদ দেয় লীলাকে। ওস্তাদ এবার খেয়াল করে দেখতে পায় লীলার হাতে একটা টিপ লাগানো। তখন সেটা নীলাকে পড়তে বলে, সাথে জানায় টিপ পরলে কিন্তু তোমাকে আরো অনেক বেশি সুন্দর লাগবে। তারপর সেই টিপটা পরে নেয় নীলা। তখন ওর মনে পড়ে যায় ওর গুরুজি সকালবেলাতে একটা কথা বলেছিল, আজকেই তোমার ভবিষ্যৎ হাজব্যান্ড তোমার সামনে আসবে, সে তোমাকে টিপ পরতে বলবে। এই কথাটা চিন্তা করে তো ওস্তাদের প্রেমেই পড়ে যায় লীলা। পরদিন সকালবেলাতেই লীলা চলে আসে থানায় আর ওস্তাদের সাথে দেখা করে ওকে বলে, আমি তো একটু ঝামেলায় পড়ে গেছি স্যার, ছোট্ট একটা মিস্টেক করে ফেলেছি। আসলে লীলা একটা রেডিওর আরজে। গতকালকের হোস্টেলের ওই কাহিনীটা ঘটার পরে লীলা একটা প্রোগ্রাম ছিল, সেখানে লীলা গর্ব করে এই ঘটনাটার কথা বলছিল। সেই নাকি টিপ দিয়েছিল ভগৎ সিংকে। সাথে সে এটাও চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে যদি কারো সাহস থাকে তাহলে যেন ওদের কিছু করে দেখায়। লীলা মেয়ে হতে পারে কিন্তু সে একদমই ভয় পায় না। আসলে জোশের মাধ্যমে সে এই সব কথাগুলো বলে ফেলেছিল। ওর প্রোগ্রামটা চলতে থাকলে হঠাৎ করে একটা কল আসে। লীলা তখন ফোনটা ধরেই জানতে চায় কে বলছেন। তখন ওপার থেকে জানায়, তোর শেষ নিঃশ্বাস আমি তোর যমদূত, তুই আমার লোককে ধরিয়ে দিয়েছিস, তোর এত বড় সাহস,
আমার লোককে কোর্টে তোলার আগেই তোকে আমি এই পৃথিবী থেকেই উঠিয়ে দেব, তোকে আমি কথা দিলাম। আসলে ওর এই হুমকিতেই অনেক বেশি ভয় পেয়ে গেছিল লীলা, আর চলে আসে থানায় এবং সবকিছু ওস্তাদকে খুলে বলে। তখন ওস্তাদ অবশ্য লীলাকে হালকা পাতলা কথা শোনায়। মানুষ এত পাগল কি করে হয়, আর এত সাহস তুমি কই থেকে পেয়েছো? তখন লীলা বলে, স্যার আপনার থেকেই। এগুলো শোনার পরে ওস্তাদ বলে, আচ্ছা ঠিক আছে, তোমার সেফটি দেওয়ার দায়িত্ব আমার। এটা বলেই গিয়ে ওদের হোস্টেলের সামনে হাতে একটা বন্দুক নিয়ে বসে পড়ে। এখন থেকে লীলার দেখাশোনা করতে শুরু করে দেয় ওস্তাদ। লীলা যেখানেই যেত ওখানেই ওর পিছু পিছিয়ে যেত ওস্তাদ। ওর যেন কিছু না হয় সেদিকেই খেয়াল রাখছিল। আর এই ব্যাপারগুলো দেখে লীলা আরও বেশি করে প্রেমে পড়তে থাকে ওস্তাদের। এখন লীলার কাছে মনে হচ্ছিল ওর ভবিষ্যৎ হাজবেন্ড ওস্তাদই হবে। এমনকি লীলার পড়াশোনার জন্য থানায় ব্যবস্থাও করে দেয় ওস্তাদ। তারপর যদি লীলার মন খারাপ থাকে তাহলে ওকে পার্টিতেও নিয়ে যায়। মানে বলা যায় একদম লীলার বডিগার্ড হয়ে গিয়েছিল ওস্তাদ। এরপর হঠাৎই এক বিকেলবেলাতে একটা কনস্টেবল লীলাকে নিয়ে যায় একটা বাজারের মধ্যে। লীলা তখন জিজ্ঞেস করছিল যে ওস্তাদ কোথায়। তখন সে জানায় ওস্তাদ একটা মিটিংয়ে বিজি আছে। এটা বলেই সে পাশের একটা দোকানে যায়, আর লীলা একা একাই হাঁটতে থাকে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সন্দেহজনক একজন লোক এগিয়ে আসতে থাকে লীলার দিকে। তারপরে হঠাৎ করেই সে একটা চাকু বের করে লীলার পেটের মধ্যে ঢোকাতে যাবে, ঠিক তখনই সেটা ধরে ফেলে একজন। দেখা যায় অনেকগুলো পুলিশ অফিসার আশেপাশেই দাঁড়িয়েছিল। আসলে এইটা ছিল ওকে ধরারই একটা ট্র্যাপ, আর লীলা ছিল সেইটার বেইট। তারপর পরে সেখানে উপস্থিত হয় ওস্তাদ ভগৎ সিং। এক হাতে একটা শর্টগান আর আরেক হাতে রেডিও, একদম ক্লাসিক্যাল একটা লুক। তারপর এসে সেই লোকটাকে কিছু কথা বলে ওস্তাদ। কথাবার্তা শেষ হওয়ার পরে ওই লোকদেরকে বলে একে বাই বাই বলে ছেড়ে দাও। চারদিক থেকে তখনই গুলিবর্ষণ হতে থাকে ওর ওপর। একদম ঝাঁঝরা করে ফেলা হয় ওর পুরো শরীর। এগুলো শেষ করে ওরা চলে আসে লীলার হোস্টেলে, আর ওদের কোঅপারেশনের জন্য ওদেরকে অনেক করে ধন্যবাদ জানায়। আজকে থেকে লীলার পিছে পিছে আর ঘুরতে হবে না ওস্তাদকে, আর লীলারও একদমই ভয় পেতে হবে না। কিন্তু এই ব্যাপারটাতে একদমই খুশি ছিল না লীলা। যতদিন ওই সন্ত্রাসীটা ওর পিছা করছিল ততদিনই যেন ভালো ছিল লীলা, কারণ ওস্তাদ ওর আশেপাশেই ঘোরাঘুরি করত। এখান থেকে চলে যাওয়ার সময় ওস্তাদ বলে আবার কোনো এক সময় দেখা হবে। তখন লীলা দৌড়ে এসে জিজ্ঞেস করে আবার কবে দেখা হবে। ওস্তাদ জানায় যখন তুমি ঝামেলায় পড়বে তখনই। কথাটা শুনে এবার খানিকটা খুশি হয় লীলা। পরদিন সকালবেলাতেই নিউজে চলে আসে সেই খবরটা, শিব আর কাশিকে মেরে ফেলেছে ওস্তাদ ভগৎ সিং। আসলে ওদেরকে ধরার পরে ওরা পালাতে গিয়েছিল, আর তখনই ওদেরকে এনকাউন্টার করতে বাধ্য হয়েছিল ওস্তাদ ভগৎ সিং। এমনটাই এসেছিল নিউজে। দেখা যায় এই নিউজটা শোনার পরে অনেক বেশি রাগান্বিত হয়ে যায় নাগাপ্পার ছেলে সিনু, কারণ ওদের যেসব অবৈধ সবকিছু ছিল সেগুলো সবই হ্যান্ডেল করতে ওরা দুই ভাই। এখন ওদেরকে ভালোই ঝামেলায় পড়তে হবে। তখন নাগাপ্পা ওর ছেলেকে বলে আচ্ছা ওস্তাদ কি কোনো কিছুতেই ভয় পায় না? সিনু জানায় না। তারপরেও নাগাপ্পা তার কিছু লোককে সেট করে দেয় ওস্তাদের পিছে দেখার জন্য যে ওর কোনো উইক পয়েন্ট আছে কিনা। ওই লোকগুলো খুব ভালো করে পিছা করতে থাকে ওস্তাদের। তখন ওরা খেয়াল করে দেখতে পায় সবসময় লীলার সাথে দেখা করতো ওস্তাদ। অনেকগুলো ছবিও নিয়ে রাখে। এভাবেই কেটে যায় কয়েকদিন। ওরা যে পিছা করছিল এ সম্পর্কে কিছুই জানতো না ওস্তাদ। একদিন হঠাৎ করে ওস্তাদের কাছে একটা কল আসে। কলটা দিয়েছিল লীলা, আর তাড়াতাড়ি ওকে হাসপাতালে আসতে বলে। ওর ফোনটা পেয়ে যখন হাসপাতালে এসে পৌঁছে তখন দেখতে পায় বাইরে অনেকগুলো মিডিয়া এসে আছে। সবাই ওকে বিভিন্ন প্রশ্ন করছিল, কিন্তু কোনোটারই উত্তর দিতে পারে না ওস্তাদ। তারপর এসে দেখতে পায় লীলা কান্না করছে। তখন লীলা বারবারই বলতে থাকে পল্লবীর নাম। পাশ থেকে আরেকজন জানায় যেহেতু লীলা এবং পল্লবী দুজনেই একসাথে রুম শেয়ার করত, এর জন্য লীলাকে ধরার জন্য যারা এসেছিল তারা পল্লবীকে উঠিয়ে নিয়ে যায়, আর ওর সাথে বাজে কাজ বারংবার করে। এখন খুবই খারাপ অবস্থা হয়ে গেছে পল্লবীর। তখন পল্লবীর সাথে দেখা করতে যায় ওস্তাদ। সেখানে গিয়ে জানতে পারে ওর সাথে কী ঘটেছিল। ওকে ধরে নিয়ে গেছিল আসলে সিনুরা। ওকে নিয়ে চলে আসে একটা ওয়্যার হাউসে। সেখানে বারবারই ওর সাথে ওই খারাপ কাজটা করতে থাকে ওরা এক একজন পালাবদল করে। পল্লবী বলে আমি শুধু লীলার কথা চিন্তা করছিলাম, এর জন্য আমি মুখ খুলিনি। যদি আমার বান্ধবীর সাথে এমনটা হতো তাহলে ওর কেমন লাগতো, এই জন্যই শুধু আমি সহ্য করে গেছি। পল্লবীর থেকে সবকিছু শুনে পরে সে এসে মিডিয়াকে বলে যে পল্লবীর খুবই খারাপ অবস্থা, তবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আগামী 24 ঘন্টার মধ্যে আপনারা ধামাকাদার একটা নিউজ পাবেন। যারা ওর সাথে জঘন্য কাজটা করেছে তাদেরকে আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়ব। এই কথাটা শুনে তো পুরো মিডিয়ার সবাই খুব খুশি হয়ে যায়। এরপর অনেক রাগান্বিত হয়ে ওস্তাদ চলে আসে নাগাপ্পার বাড়িতে। তখন নাগাপ্পা এবং তার ছেলে বসে বসে এইসব ব্যাপার স্যাপার নিয়েই মজা নিচ্ছিল, আর সেখানে এসে ওদের সঙ্গে বসেছিল একজন এসপি। ওরা ওস্তাদকে দেখে তো আরো বেশি মজা নিতে শুরু করে বাবা ছেলে। এই ব্যাপার স্যাপার কোনোভাবেই সহ্য করতে পারছিল না ওস্তাদ, আর টেবিলের ওপরে থাকা একটা চাকু নিয়ে সিনুর গলার ভেতরে ঢুকিয়ে দেয়। তারপর বারবার সেটা ঢুকাতে থাকে। এই ব্যাপারটা দেখে একদম থমকে যায় নাগাপ্পা। তারপর ওস্তাদ বলে ভয় কাকে বলে এখন আমি তোকে দেখাবো।
এইসব ব্যাপারগুলো ঘটে যাওয়াতে এতটা ভয় পেয়ে যায় নাগাপ্পা যে ওর মুখ দিয়ে কোনো কথাই বলছিল না। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। ওস্তাদ এখান থেকে চলে যাওয়ার সময় বলে, যতবারই তোর মতো কোনো শয়তানের সাথে আমার দেখা হয় ততবারই আমার এই পোশাক আমাকে থামিয়ে রাখে, না হলে তোরা আমার আসল রূপ দেখতে পেতি। এটা বলেই সেখান থেকে চলে যায় ওস্তাদ। এটুকু বলার পরেই কাহিনীটা আবার প্রেজেন্ট টাইমে চলে আসে। ওস্তাদ আসলে নাগাপ্পার ছেলে এবং মিয়া ভাইয়ের সেই ছেলেটাকে কাহিনীগুলো বলছিল। এ পর্যায়ে ওস্তাদ বলে, তোদের এখন কি মনে হয় আমি যা করেছি এটাতে কি কিছু ভুল করেছি? শিবা তখন বলে, একদমই না, ভুল ছিল তো আমার বাবার। তার ছেলের ম্যানহুডের জন্য সে মারা গেছে, কিন্তু আমাকে তো বাবা বলেছিল যে আমার ভাই হার্ট অ্যাটাক করে মারা গেছে। এই কথাটা শুনে আরো অনেক রাগান্বিত হয়ে যায় ওস্তাদ, আর ওর চারপাশে এলোপাথারি গুলি করতে থাকে। বলে, এত কিছু শোনার পরও তুই তোর ভাইয়ের ওই জঘন্য কাজটাকে ম্যানহুড বলছিস? তোর ভাই তো একটা জঘন্যতম মনস্টার। আর সিনুর সাথে বাকি যে লোকগুলো ছিল তাদেরকেও সবাইকেই মেরে ফেলেছিল ওস্তাদ। তারপর দেখা যায় লীলার দাদার উপরে হয়তোবা কেউ একজন অ্যাটাক করবে এটা জানতে পারে ওস্তাদ, তখন গিয়ে ওনাকে সেভ করেন। এই ব্যাপারটাতে লীলা তো ওর প্রেমেই পড়ে যায় ওস্তাদের। অবশ্য ওস্তাদও লীলার প্রেমে পড়ে গিয়েছিল, আর ওরা দুজনে ডিসাইড করে যে দুজনে মিলে বিয়ে করে নিবে। এরপর দুজনের বিয়ের একটা ডেটও ফিক্স হয়। সেই বিয়েটাতেই গিয়েছিল প্রথম সিএম মানে ওস্তাদের হেডমাস্টার। অনুষ্ঠানটা খুব ভালোভাবেই চলছিল, সবাই খুব মজমাস্তি করছিল। ওস্তাদ যখন নীলাকে মঙ্গলসূত্রটা পরাতে যায় ঠিক তখনই একটা গুলি এসে লীলার মাথায় ঢুকে যায়, মারা যায় লীলা। আসলে এখানে বাগদাদি চলে এসেছিল এবং তাণ্ডব লীলা চালাতে শুরু করে। ওস্তাদ এইসব ব্যাপার স্যাপারে এতটা শখ গেয়ে গিয়েছিল যে সে কিছুই করতে পারে না, ওর হাত পা যেন কিছুই কাজ করছিল না। এখানে থাকা অনেকেরই বাজে অবস্থা হয়, অনেকে মারাও যায়, আর সিএম গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়। তার পরপরই ওস্তাদের সাথে দেখা করতে চলে আসে নাগাপ্পা, আর ওকে বলে, আসল ভয় কাকে বলে এখন তুই দেখ। তুই আমার চোখের সামনে আমার ছেলেকে মেরে ফেলেছিলি, এর জন্য তোর চোখের সামনে তোর প্রেমিকাকে আমি মেরে ফেলেছি, সমানে সমান। এই ব্যাপার স্যাপারে অনেক রাগান্বিত হয়ে যায় ওস্তাদ, ওর মাথার যেন সব তারই ছিঁড়ে যায়। তবে ওস্তাদ একটু কুল মাইন্ডেই থাকে আর কিছুই বলে না ওকে। তারপর চলে আসে ওর এক সিনিয়র অফিসারের কাছে, এসে বলে, স্যার আমি খবর পেয়েছি একটা জঙ্গলের মধ্যে টেরোরিস্টদের একটা ট্রেনিং করানো হয়, বলতে পারেন এখানে ওদেরকে তৈরি করা হয়। ওখানে আমার একজন সোর্স আছে, সেই আমাকে এইসব খবরগুলো দিয়েছে, আর আমার সোর্সদেরকে আমি খুব বিশ্বাস করি, ওরা কখনো মিথ্যা ইনফরমেশন দেয় না। তখন ওই বড় স্যারটা পারমিশন দিয়ে দেয় ওকে। এই জন্যই ওস্তাদ এই জঙ্গলে এসে এইসব তাণ্ডব লীলাগুলো চালালো। এই কাহিনীগুলো ওই দুইজনকে বলছিল ওস্তাদ। তখন ভিকি তো বলে, আসলে ভুলটা আমার বৃদ্ধ বাবারই, সেই ছিল বোকা, নিজের ইগোকে স্যাটিসফাই করতে গিয়ে তোমার সাথে পাঙ্গা নিয়েছে, এটা একদমই সে ঠিক করেনি। তখন ওস্তাদ ওর পাশের ছেলেটাকে গিয়ে বলে, তোর কি মনে হয়, অনেকক্ষণ ধরেই দেখছি তুই আমার দিকে তাকিয়ে আছিস। তখন সে বলে, আমি তো জীবনে কোনোদিন বাগদাদির সঙ্গে দেখাই করিনি। আসলে ওস্তাদের বিয়েতে যে তাণ্ডব লীলাটা চালিয়েছিল সেই হলো বাগদাদি। তখন ওস্তাদ আরও বলে, আমি মিয়া ভাইয়ের সঙ্গে শেয়ার করেছি এই জায়গার লোকেশন, বাগদাদি তো এখানে অবশ্যই আসবে এবং আমার হাতেই মৃত্যু হবে ওর। দেখা যায় কিছুক্ষণের মধ্যেই তার দলবল নিয়ে চলে আসে বাগদাদি, আর ধরে ফেলে ওদেরকে। ওস্তাদ আবার ফোনে কানেক্টেড ছিল ওর লোকজনের সাথে। বাগদাদি এখানে এসেই বলতে থাকে, আমি সব ব্যবস্থা করে এসেছি যেন নাগাপ্পা সিএম এর শপথটা খুব ভালোভাবেই গ্রহণ করতে পারে, আর এর পরের বারও সিএম হবে নাগাপ্পাই। তারপর সে বলতে থাকে যে কোথায় কোথায় তার লোক সেট করা আছে, কিন্তু সে তো আর জানতো না যে ওস্তাদ তার লোকজনের সাথে কানেক্টেড। বাগদাদির কথাগুলো শুনে শুনেই ওস্তাদের লোকজনেরা ওদেরকে মারছিল। আসলে যে কাহিনীটা সিনেমার প্রথমেই দেখা গিয়েছিল। তার পরপরই মিয়া ভাইয়ের যে খাস লোকটা ছিল সে ওস্তাদের দিকে হয়ে যায় এবং বাগদাদির লোকদেরকে মারতে শুরু করে। আসলে প্রথম থেকে সে ওস্তাদের গল্পগুলো শুনে ওস্তাদের দিকেই হয়ে গিয়েছিল। দুজনে মিলে এখানে তাণ্ডব লীলা চালাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে এখানকার সবাইকেই মেরে ফেলা হয়। তারপর বাগদাদিকে ওস্তাদ বলতে থাকে, তোর চিন্তাভাবনা কখনোই সফল হবে না, তোর কাহিনী এখানেই শেষ, আর খুব তাড়াতাড়ি তোর বসের কাহিনীও শেষ করে ফেলবো আমি। তারপরে খতম করে দেয় ওকে। এরপর চলে আসে নাগাপ্পার কাছে আর ওকে সব কাহিনী খুলে বলে। এখন ওকে দুইটা অপশন দেয়, একটা বুলেট দেয় যেটার মধ্যে ফিল করা ছিল বিষ, আর আরেকটা হলো ওস্তাদ নিজে ওকে মেরে ফেলবে। তখন নাগাপ্পা চুজ করে সে নিজে নিজেই মারা যেতে চায়। ওস্তাদ ওখান থেকে বেরিয়ে আসার নাগাপ্পা সেই বুলেটের থেকে বিষ বের করে খেয়েই মারা যায়, আর এর মাধ্যমে শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো, আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন সায়োনারা।